আমার সাক্ষী এখানে আছে, এই দুইজন অন্তত দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়। কোন উপাচার্যের সময় পুলিশ ঢুকে নাই বিশ্ববিদ্যালয়? কোন উপাচার্যের সময় ঢুকে নাই? কত কেলেঙ্কারি হয়েছে আমরা ঢুকে নাই। যে উপাচার্যের কথা বলেছে এই উপাচার্যকে আপনার এই যে ঝাড়ু দিয়ে মেরেছে, তারই দলের ছাত্ররা ঝাড়ু দিয়ে মেরেছে, জুতা দিয়ে মেরেছে, তো পদত্যাগ করেছে। এবং আমার আগের যে ভাই তিনি বলছে যে আমারে বলছে যে অমুক চন্দ্রীর গালে গালে জুতাবার তালে তালে, আমি কি পদত্যাগ করেছি? তা বলল আপনারা করেন নাই, আপনারা থাকেন, আপনাদের আত্মসম্মান আছে, আমার আত্মসম্মান নাই, আমি পদত্যাগ করলাম। এক ঘরে আপনার ছাত্রলীগের বহিরাগত, আরেক ঘরে ছাত্র দলের বহিরাগত। এদের একটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল, মহিলা পুলিশরা গিয়ে ওইটা নিজে এনগেজ করে রেখেছে। ভোর 4টার সময় প্রক্টর এসে আমাকে জাগালো, বলে স্যার পুলিশ এসে এই কয়েকটা মেয়েকে ধরে নিয়ে গেছে। কোথায়? রমনা থানায়। আমি সাথে সাথে এসে, আমি লুঙ্গি পরেছিলাম, বিছনা থেকে উঠে আমি প্রথম হোম মিনিস্টারকে টেলিফোন করলাম। হোম মিনিস্টার আমাকে বলে যে আমার কাজ হলো আইন শৃঙ্খলা দেখা, আপনার কাজ হলো আপনার লেখাপড়া দেখা, আপনি ওটা দেখেন, আমি আমার কাজ করেছি। আমি খুবই উত্তেজিত হলাম। আমি উত্তেজিত হয়ে উনি উত্তেজিত হলেন। আমি বললাম, মিস্টার হোম মিনিস্টার, আই ক্যান শাউট লাউডার দ্যান ইউ। আপনি হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি এখানে ছাত্রী দল ধরেন, কে কেন আপনি নেবেন? আমার অনুমতি দিয়েছেন আপনি? তারপরে আমি তখন আরেকজন প্রভাবশালী মন্ত্রী, ওনাকে টেলিফোন করলাম। উনি বললেন যে আপনি ম্যাডামকে বলেন। ভোর 4টে বা 4:30 নিচে, আমি 5:30টায় তখনকার মাননীয় প্রধানমন্ত্রী মহিষী নারী বেগম খালেদা জিয়াকে আমি ঘুম থেকে জাগালাম। আমি বললাম, ম্যাডাম এই যে স্কুল আমার কয়েকটা ছাত্রীকে ধরে নিয়ে গেছে, বলে আপনার অনুমতি নেয় নাই? আমি না, পুলিশ ঢুকেছে, আমাকে জানায়ও নাই, কিচ্ছু না। বলে ঠিক আছে, টেলিফোন ছাড়েন আপনি। তার 15-20 মিনিট পরে আমাকে আইজি বললো যে স্যার আপনার প্রতিনিধি পাঠান, মেয়েদেরকে রমনা থানা থেকে নিয়ে আসবে। আমার প্রতিনিধি শামসুন্নাহার হলের 2জন প্রভোস্ট হাউস টিচারকে পাঠালাম, তারা মেয়েদেরকে নিয়ে আসলো, আমার বাসায় নিয়ে আসলো। আমি চিফ মেডিকেল অফিসারকে বসায় রাখলাম, ডিরেক্টর অফ অ্যাকাউন্টসকে বসায় রাখলাম। তো মেয়েরা 10টা কি 11টা মেয়ে। একটা মেয়ে বললো, স্যার আমি ব্যথা পাইছি, আমার চুল ধরে টান দিছিল। আর অন্যরা বললো যে স্যার আমাদের কিছু হয় নাই, আপনি ধন্যবাদ আপনাকে স্যার, তবে আমরা বাড়ি চলে যাব, আমরা আর হলে যেতে চাচ্ছি না, আমাদেরকে কিছু স্যার পথ ভাড়া দিয়ে দেন। আমি ডিরেক্টর অ্যাকাউন্টসকে বললাম যে ওদের দেখেন কার কত টাকা লাগবে, এটা দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে। দিয়ে দিল এবং 7টার মধ্যে শেষ। 4টায় নিল, 7টার মধ্যে আপনার ঘটনা শেষ। কিন্তু এটারে এমন পলিটিক্যাল কালার দিল আপনার যে চক্রান্তকারীরা, তারা প্রথমে কি বলল যে খালেদা জিয়ার চায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, হলে পুলিশ ঢুকলো কেন? তারপরে কি বললো যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায়। তো ওইটা তো আপনার ওই পর্যন্ত তো পৌঁছতে পারে নাই, আপনার ওটা কানে হয়ে যায়। তখন আপনার দেখা যায় অসহায় একজন উপাচার্য আছে, ভাইস চ্যান্সেলর, তার পদত্যাগ চাই। তার পদত্যাগ চাও, ঠিক আছে। তো এটা কেন পদত্যাগ করেছি আজকে বলি আপনাদেরকে। আমার আত্মসম্মানে লেগেছিল খুব, কারণ আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কোনোদিন কোনো দল করি নাই, বধ করি নাই। আমি বিএনপি দুইয়ানা দামের সদস্যও না, কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কোনো অঙ্গ সংগঠনের সদস্য নয়। কিন্তু যে কোনো কারণে আমি শিক্ষক সমিতির সভাপতি ছিলাম। বেগম খালেদা জিয়া দেখছে যে আমরা সত্য কথা বলি, আমরা ন্যায়ের কথা বলি, আমরা সরকারের সমালোচনা করি, তারপরে আমরা ভালো কাজের প্রশংসা করি। তিনি ডেকে নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি পরে আবার নির্বাচিত হয়েছি, আমাকে আবার দ্বিতীয়বার আমাকে নিয়েছেন। যাই হোক, কিন্তু এটা খুবই বেদনার বিষয় যে তিনি কিন্তু বারবার আমাকে বলেছেন, তিনি এবং সিনিয়র মিনিস্টার্সরা, যে দেখেন এটা কোনো সমাধান, আপনি কিছুই করেন নাই, বিশ্ববিদ্যালয় খুব ভালো চলেছে আপনার সময়, বিশ্ববিদ্যালয় লেখাপড়া হয়েছে, জ্ঞান চর্চা হয়েছে, আপনি থাকেন। আমি বলছি না ম্যাডাম, আমি থাকবো না, কারণ এখন এরা লাশ ফলাবে, কারণ এটা এখানে এই ক্যাম্পাস অশান্ত করবে, আমার কিচ্ছু যায় আসে না, আমি পদত্যাগ করি। তখন আমাকে তো রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিলেন। যাই হোক, এই যে ঘটনা, এই যে এটা সবচেয়ে মজার কথা হলো, আমি যখন পদত্যাগ করলাম সেই দিনই বিকালবেলায় যায় আন্দোলনের যে মূল নেতা, একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর, তিনি এসে আমাকে বললেন যে ভাই আপনি কেন পদত্যাগ করলেন?
আমি বললাম কেন পদত্যাগ তো চাইছেন, কই সেটা তো সরকারকে ধরার জন্যে। তারপর ধরেন, এখন সরকারকে ধরেন। তো এইটা এই যে এই দুঃখের এই বেদনার কাহিনী আপনাদেরকে বললাম মনটা একটু হালকা করার জন্যে, যেহেতু কথাটা এসেছে সে পুরানো কথা মনে পড়লো। এখন এখানে আমার ছাত্ররা, আমার সহকর্মীরা, আমার কি বলে যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, তারা কেঁদেছে, স্যার আপনি কেন এটাকে কাজ করলেন। আমি করেছি, ঠিক আছে। এটা এই জন্যে যে আমি ভাবলাম যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আমি আছি, আমি এটা দায়িত্ব নিয়ে নেই আর কি, ঠিক আছে। পুলিশ ঢুকেছে, অথচ আমার সাক্ষী এখানে আছে এই দুইজন অন্তত দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়। কোন উপাচার্যের সময় পুলিশ ঢুকে নাই বিশ্ববিদ্যালয়? কোন উপাচার্যের সময় ঢুকে নাই? কত কেলেঙ্কারি হয়েছে আপনার ঢুকে নাই। যে উপাচার্যের কথা বলেছে এই উপাচার্যকে আপনার এই যে ঝাড়ু দিয়ে মেরেছে, তারই দলের ছাত্ররা ঝাড়ু দিয়ে মেরেছে, জুতা দিয়ে মেরেছে, তো পদত্যাগ করেছে। এবং আমার আগের যে ভাই বলছে যে আমারে বলছে যে অমুক চৌধুরীর গালে গালে জুতাবার তালে তালে, আমি কি পদত্যাগ করেছি? তা বললাম আপনারা করেন নাই, আপনারা থাকেন, আপনাদের আত্মসম্মান আছে, আমার আত্মসম্মান নাই, আমি পদত্যাগ করলাম। এই বলে যে অমুক চৌধুরী, ওটার নাম আমি আর নামটা বললাম না, ওর নামের পিছনে চৌধুরী আছে, বলে চৌধুরীর বলে গালে গালে জুতাবার তালে তালে, বলে যে এইটা শুনলে পরে বলে যে মনে হয় যে আজকে চলে যাই। তা আমি চলে যাও না কেন? বলে না, চলে যাব না। তো যাই হোক, এখন যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, শুধু ওই বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। ওই বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার মানের কথা বলেন, আপনার 20 বছর 25 বছর 30 বছর আগেও যেটা ছিল সেই মান এখন নাই। পাকিস্তানি আমলে যে মান ছিল সেটা তো নাই। তারপরে ক্রমে ক্রমে এটা অবনতির দিকে গেছে, এমন পর্যায়ে গেছে যে আজকে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, বিশেষ করে আপনি জ্ঞানটা কোথায়, জ্ঞানটা এটা বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার পাদবী, জ্ঞান চর্চার জায়গা, জ্ঞান আহরণ বিতরণের জায়গা, জ্ঞান সৃষ্টির জায়গা। এখন আপনি শিক্ষার্থীদেরকে যে জ্ঞান দিবেন, যে নলেজ ডিসিমিনেট করবে, জ্ঞানটা আগে তো আহরণ করতে হবে। তা আহরণ করব কিভাবে? বই তো সব ইংরেজিতে। এখন ইংরেজি বই পড়ে ছাত্র তো দূরের কথা, মাস্টারে কিছু বোঝে না। তো সে বোঝে না, সে কী করে, এই ফাঁকি ঝুঁকি এটা ওটা সেটা বলে এই সময় কাটাই দেয়। তো ফলে এই ডিসিমিনেশন অফ নলেজ আপনার বন্ধ হয়ে গেছে, নলেজ আর ডিসিমিনেট করতেছে না। এখন ধরেন ম্যাক্সওয়েবার বলে একজন বিজ্ঞানী আছে, এখন তার তত্ত্বগুলো আমাকে পড়াতে হবে। তা এখন তত্ত্বগুলো আমি কোথা থেকে দেবো? ওই যে বইতে আছে, বই ইংরেজি বই, অনেকগুলো ইংরেজি বই আছে, কিন্তু সে তো অ্যাসিমিলেট করতে পারে নাই। তো না করলে তো তাহলে সে দিবে কী করে? আমাদের আরেকজন বিখ্যাত প্রফেসর ছিলেন সর্দার ফজলুল করিম। তো তিনি তার সাথে আমার এই বিষয়ে তিনি বলেন যে এটা ঠিক যে নলেজ আর ডিসিমিনেট হচ্ছে না, মানে জ্ঞানের প্রবাহটা থেমে গেছে। জ্ঞানের প্রবাহ থেমে গেলে শিক্ষিত গ্রাজুয়েট আপনি প্রডিউস করতে পারবেন না। এই কাজটা অতি কৌশলে আপনার হয়েছে, বিশেষ করে এই সময়ে গত 15 বছরে এমনভাবে আপনার এটা ধ্বংস হয়েছে যে জ্ঞানের প্রবাহ থেমে গেছে। তো বিশ্ববিদ্যালয়ে এখন যে আমরা যে ছাত্র প্রডিউস করছি, যে গ্রাজুয়েট, এগুলো অর্ধশিক্ষিত গ্রাজুয়েট। এগুলো আপনি যে বিষয়ে বলেন না কেন, আমি জানি না প্রফেসর আব্দুর রহমানের সাথে একমত হবেন কিনা, বা আপনার এরা তো অর্ধশিক্ষিত, এরা তো পুরা শিক্ষিত না। আপনার তো আপনি যদি শিক্ষিত করতে না পারেন জাতিকে, তরুণ সমাজকে, তাহলে আপনার দেশের উন্নতি হবে বলেন? এবং আপনার ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, যদি আপনি একটা দেশকে ধ্বংস করতে চান, গোলা বারুদ লাগবে না, আপনি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ম্যান্ডেলা, আপনি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। তো কৌশলে, অতি কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমি 2টো শিক্ষা কমিশনের সদস্য ছিলাম, এবং শিক্ষা কমিশন যেটা আপনার 96-97 সালে গঠিত হয়, সেই সময় অনেকটা পদাধিকার বলে, সেই সব আমার হওয়ার কথা না। আমি মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য, ইয়াজউদ্দিন সাহেব চেয়ারম্যান।
এবং আমি আপনার সে পদত্যাগের বলে শামসুল হক সাহেব সে আপনার প্রাক্তন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি এটার কমিশনের প্রধান ছিলেন। এবং আমি সেই কমিশনে তখনকার যত বিশ্ববিদ্যালয় ছিল সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওটার আপনার এটার সব সদস্য ছিলেন। আমি ছিলাম মঞ্জুরি কমিশন থেকে, প্রায় আমরা 25 জন বা 30 জন আমরা ছিলাম। 3 মাস ডেলিভারেশন হয়েছে। এবং উচ্চশিক্ষা সাব কমিটির কতগুলো সাব কমিটি হয়, উচ্চশিক্ষা সাব কমিটির আমাকে চেয়ারম্যান করা হয়, যেহেতু আমি ইউজিসিতে ছিলাম। এবং সেখানে আমরা 3 মাস 3.5 মাস আমরা ডেলিভারেশন করেছি, অনেকটা নিরপেক্ষভাবে করেছি। করার পরে আমরা একটা শিক্ষা কমিশন, আমরা একটা রিপোর্ট তৈরি করি, 300 পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি করি। এবং সেখানে যে কথা আজকে এসেছে, একটা আপনার সুপারিশ ছিল একমুখী শিক্ষা করা, এরকম বই না করে একমুখী আমরা শিক্ষা করা একটা ছিল। আরেকটা রিকমেন্ডেশন ছিল ক্লাস 3 থেকে আপনার এই ইংরেজি শিক্ষা দেওয়া। তারপরে এই ধরনের আরও কয়েছে, এই যে আপনার কি বলে ইংলিশ স্কুল থাকবে আপনার, তারপরে কি বলে অন্য ধারা থাকবে, মাদ্রাসা থাকবে, ওটা থাকবে, সেটা থাকবে, এটা না করে একমুখী শিক্ষা। এই যে 300 পৃষ্ঠা আপনার অন্তত 30টা রিকমেন্ডেশন ছিল আজ পর্যন্ত। এখনকার যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী, আমরা সেই কমিশন থেকে আমরা গিয়ে ওনার হাতে এই রিপোর্ট আমরা দেই, আমিও ছিলাম সেখানে। এবং সেই কমিশনের রিপোর্টের যে সুপারিশ, তার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এই হলো শিক্ষা কমিশন। তা আপনি তো শিক্ষা ব্যবস্থাকে তারপরে কাহিনী আরও ভয়াবহ, বিশেষ করে 2009-10 সাল থেকে আজ পর্যন্ত যেটা হচ্ছে, সেটা শুধু আপনি তো শিক্ষানীতি গ্রহণ করেন নাই, কোনো শিক্ষা ব্যবস্থা বলছে শিক্ষা ব্যবস্থাই তো নাই আপনার এই দেশে। শিক্ষা ব্যবস্থা আপনার তারপরে আপনি একটা নৈরাজ্য বিরাজ করছে আপনার, সে উচ্চশিক্ষা বলেন, প্রাথমিক শিক্ষা বলেন, মাধ্যমিক শিক্ষা বলেন, একটা নৈরাজ্য বিরাজ করছে। এই যে শিক্ষকের কথা বলেন, বেতন দিবে, বেতন তো দেয় না।